স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। সংস্কার বলে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকারের হাতেই সব সংস্কার সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দলটি রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের বিষয়। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। দাবি করেন, গণতন্ত্র যাতে বাধার মুখে না পড়ে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সংস্কার আপনারা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ 11 দফা প্রস্তাব তুলে ধরা হয়। সংস্কার প্রস্তাবনার একটি খসড়া প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করার কথা বলা হলেও ডক্টর মোশাররফ অবশ্য বলেন, সব ধরনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের হাত ধরে। বর্তমান অবস্থা মাত্র 6 মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হইলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন মিলিয়ে 49,70,388 জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন প্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। এছাড়া হালনাগাদ কার্যক্রমে 15,23,000 মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এবার ভোটার বৃদ্ধির হার 3.9%। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার 2.44%। আর নতুন ভোটার যোগ্য হয়েছেন 1.45%। যারা এই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তারা স্থানীয়ভাবে সরাসরি রেজিস্ট্রেশন বা ইসিতে এবং অনলাইনে অন্তর্ভুক্ত হতে পারবেন। 17 এপ্রিল পর্যন্ত চলবে ভোটার নিবন্ধনের কাজ। তথ্য সংগ্রহ কর্মসূচি শেষে তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। কাল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, তাদের প্রতিবেদনে থাকছে 100টিরও বেশি সুপারিশ। এছাড়া আইন কমিশনের সংস্কার প্রস্তাবও আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানান আব্দুল মুহিত চৌধুরী। দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেয়। তাপসী তাবাসসুমের পক্ষে মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আর অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন বাদী পক্ষের আইনজীবী খাদিমুল ইসলাম। শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেয়। এ সময় তাপসী তাবাসসুম উর্মি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। তার বিরুদ্ধে অভিযোগ, গত 5ই অক্টোবর ফেসবুকে একটা পোস্ট দেন তিনি। সেখানে আবু সাইদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। চার্জ ফ্রেম করেছে। আমরা বিজ্ঞ আদালতের এই আদেশে সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে থেকে অব্যাহতি পাওয়ার যে করার জন্য কোয়াশমেন্টের যে আবেদন সেটা আমরা করব। শুনানি শেষে বিজ্ঞ আদালত মানহানির অভিযোগে দণ্ডবিধির 500 ধারায়
আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম ও সাংবাদিক কনক সারোয়ার সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে হাইকোর্ট বলেছে, মামলার পক্ষে যথাযথ তথ্য প্রমাণ বা আইনি উপাদান ছিল না এবং মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকার সময় 2015 সালের 5 জানুয়ারি তার একটি বক্তব্য 21 টেলিভিশনে সরাসরি সম্প্রচারের অপরাধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল তৎকালীন সরকার। মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না, অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21 টিভিটা দখল নেয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ তার জামিন প্রশ্নে 2 সপ্তাহের রুল জারি করেছেন। এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। ওই মামলায় 2রা জানুয়ারি জামিন আবেদন খারিজ করে আদেশ দেয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে 12 জানুয়ারি আবেদন করেন চিন্ময়। চিন্ময় দাস ইস্কন নেতা, তার জামিন শুনানির জন্য তারিখ ধার্য ছিল আইটেম নম্বর 72। সেখানে শুনানি, উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দুপুর 2:30টার দিকে প্রশাসনিক ভবন অবরোধ করা হয়। ভেতরে আটকা পড়েছেন কর্মকর্তা কর্মচারীরা। গেল রবিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। প্রশাসন পোষ্য কোটায় বেশ কিছু পরিবর্তন সহ 3টি দাবির সাথে একাত্মতা পোষণ করায় সোমবার মধ্যরাতে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। কিন্তু পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ জানাতে মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন কর্মকর্তা কর্মচারীরা। অভিযোগ, এ সময় বৈষম্য বিরোধীদের একটি পোস্টার ছেঁড়া হয়। এই ঘটনার জেরে শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয়। কর্মকর্তা কর্মচারীদের এমন আচরণের প্রতিবাদ ও পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আগামী 3 মাসের মধ্যে মুদ্রাস্ফীতি স্বাভাবিক ও সহনীয় মাত্রায় ফিরবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় কমিটির উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা বলেন। মুদ্রাস্ফীতির কারণে মানুষ কিছুটা কষ্টে আছে স্বীকার করে উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতি সহনীয় মাত্রায় এলে পরবর্তী 2 মাসের মধ্যে অর্থনীতিতে তার প্রভাব পড়বে। চাল, ডাল সহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ বাজারে আছে দাবি করে অর্থ উপদেষ্টা জানান, সরবরাহ আরও বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে খেজুরের পাশাপাশি বিভিন্ন ফল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কোনো জিনিসের পণ্য আমরা এসে দেব না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। বাংলাদেশ ব্যাংকে থাকা সাবেক বর্তমান সব কর্মকর্তার লকার খোলার অনুমতি চায় দুদক। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দুদকের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট লকার খুলে 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, 1,005 গ্রাম স্বর্ণ ও 70 লাখ টাকার এফটিআর এর সন্ধান পায় দুদক। অভিযানের সময় আরও কর্মকর্তাদের লকারের সন্ধান পায় সংস্থাটি। তাদের ধারণা সেখানেও অবৈধ সম্পদ লুকানো থাকতে পারে। এমন প্রেক্ষাপটে কর্মকর্তাদের লকার খুলতে আদালতের অনুমতি নেয় সংস্থাটি। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন।
হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাড়াশ আমলি আদালতের বিচারক গোলাম ফারুক রুমি এই আদেশ দেন। এর আগে সোমবার রাতে রাজধানী কলাবাগান এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। দুপুরে আদালতে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবী। 2018 সালে জাতীয় নির্বাচনের সময় বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আব্দুল আজিজের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মুনাফার 5% বিলম্ব জরিমানা আদায়ের দাবিতে জিপি হাউস ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রামীণফোনের চাকরিচ্যুত কর্মীরা। দুপুর 12টার দিকে বসুন্ধরা বারিধারা জিপি হাউস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। তারা বলেন, 2010 সালে সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ শ্রমিকদের মুনাফার 5% টাকা বিতরণ না করে উচ্চ আদালতে রিট করে। 2014 সালে আদালতের রায়ের বিপরীতে ও শ্রমিকদের আন্দোলনের ফলে 2015 সালে মুনাফার মূল টাকা বিতরণ করতে বাধ্য হয়। কিন্তু শ্রমিকদের 5% বিলম্ব জরিমানার বিষয়টি সমাধান না করে মামলাকে বিলম্বিত করে কূটকৌশলের আশ্রয় নেয় গ্রামীণফোন। তারা বলেন, 2010 থেকে এখন পর্যন্ত 3300 স্থায়ী কর্মীকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। বিষয়টি সমাধান না করলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত 15 বছর যাবৎ আমাদের পাওনা, ন্যায্য পাওনা, এই 5% পাওনাটা তারা আটকে রেখেছে। উদ্দেশ্য প্রণোদিত হয়ে কনস্পিরেসির মাধ্যমে এতগুলো এমপ্লয়কে 3360 জন এমপ্লয়কে চাকরিচ্যুত করা হয়। আইন অনুযায়ী এই টাকা আমাদের প্রাপ্য, কিন্তু গ্রামীণফোন ম্যানেজমেন্ট আমাদেরকে এই টাকা না দিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছে। আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। রাজধানী মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। এক ভিডিও বার্তায় সুস্থ আছে বলে জানিয়েছে সুবা। পুলিশ বলছে এটি প্রেম সম্পর্কিত ঘটনা। গুলিস্তানের কাপড়ের দোকানের কর্মচারী মমিনের সাথে তার পরিচয় হয় টিকটকে। তার সাথেই সুবা পালিয়ে যায় নওগাঁ সদরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায়। তথ্য প্রযুক্তি সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও একবার সটকে পড়ে তারা। উদ্ধারের পর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে 2 মাস আগে বরিশাল থেকে ঢাকায় আসেন 11 বছরের সুবা। 2রা ফেব্রুয়ারি সন্ধ্যায় মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হন তিনি। আদাবর থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব। বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে। তুমি বাবার সাথে কাছে যাবে না? যাব। মমিন হচ্ছে এখানে বাড়ি, নওগাঁ আরজি নওগাঁতে বাড়ি। ওরা হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে, 7000 টাকা বেতন পায়। ওখানে একটা দোকানে কাপড়ের দোকানে কর্মচারী আর টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। মেয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে, এখানে তার ফুপুর বাড়িতে থাকে মোহাম্মদপুরে। তবে তাদের মধ্যে কোনো বিয়ে শাদী হয় না, এটা বলছে সে। অবসরপ্রাপ্ত 5 জেনারেলের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। নাম শিগগিরই ঘোষণা করা হবে। সকালে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। নতুন দলের চেয়ারম্যান ইকবাল করিম ভূঁইয়া, নির্বাহী চেয়ারম্যান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এছাড়া মহাসচিব চৌধুরী হাসান সারওয়ার্দী, প্রেসিডিয়াম সদস্য এহতাসমুল হক ও শামীম কামাল। শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। কালও বন্ধ থাকবে কার্যক্রম। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম জানান, এই বন্দরের পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও 2 দিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আমদানিকারক ব্যবসায়ীরা। তিনি আরও জানান, আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ করা না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে জিকির আজগার আর আত্ম উন্নয়নে নানামুখী কার্যক্রমে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। বাদ ফাজর পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের আম বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। দিনব্যাপী বিরতি দিয়ে চলছে হেদায়েতমূলক বক্তব্য। মনের অব্যক্ত কথা আর পরকালীন চাওয়া মহান রবের কাছে।
লাখো অংশগ্রহণকারী টঙ্গীর তুরাগ তীরে জিকির আজগার সহ নানাবিধ আমলে ব্যস্ত। আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের। এই দ্বীনি দাওয়াতের কাজে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই টঙ্গী ইজতেমা মাঠে এসেছি। বয়ান শুনে নিজেও হেদায়েতপ্রাপ্ত হয়েছি এবং এই কথাগুলো যাতে আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে পারি। এই দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, দিন প্রতিষ্ঠা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো মানুষ চলতে পারবে। শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এ মেহনত। এই সরকারের আমলে এত সুন্দর ইজতেমা যে হয়েছে পরিপূর্ণ, আমরা অনেক খুশি। এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য যে আস্তে আস্তে কিন্তু যুব সমাজ ধ্বংসের দিকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। জীবনযাপনের নানা সময় করা গুনাহ থেকে মুক্তি পেতে মুনাজাতে অংশ নেবেন ধর্মপ্রাণরা। ইমানি কথা শোনা, আর ইমানি কথা যখন বেশি বেশি করে শুনবো তখন ইমান পরিপূর্ণ হয়ে যাবে। এই সাথীরা এখানে ছুটে আসতেছে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো চলবে, নিজের জীবনকে সাজাইবে। বুধবার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্ব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী সুলতানা স্বর্ণা এবং হিমাদ্রি রাহা। শুরুতে চলে যাব সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। ইসরাত, আমরা এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ বইমেলার চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছি আমি, এবং আমার সাথে কিন্তু রয়েছেন হিমাদ্রি রাহা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, এবং হিমাদ্রি রয়েছেন অপর প্রান্তে। পরবর্তীতে আবারও যুক্ত হবো তার সাথে। তবে তার আগে আপনাদেরকে জানাতে চাই আজকের বইমেলার সবশেষ আমরা কি দেখছি তাই নিয়ে। এবং যদি বলি প্রথমেই, গতকাল পর্যন্ত 32টি নতুন বই এসেছিল এবং আজ চতুর্থ দিনে 47টি নতুন বই আজ প্রকাশিত হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বই মেলায় এবারে মোট এখন পর্যন্ত 79টি নতুন বই কিন্তু পৌঁছে যাচ্ছে গ্রাহকদের হাতে। এবং তার পাশাপাশি নতুন যারা আছেন লেখক, তাদের সাথে, যেমন তরুণ লেখকদের সাথে, তরুণ প্রকাশকদের সাথে পরিচিত হতে বইমেলাতে ছুটে আসছেন বইপ্রেমীরা। তার পাশাপাশি কিন্তু আমরা প্রচুর দর্শকও দেখতে পাচ্ছি। এবং যেহেতু ইজতেমা চলছে, আমরা কিন্তু একটা বড় ইজতেমা থেকে আসছেন কিংবা ইজতেমাতে যাবেন এমন মানুষেরও কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি। তবে সেক্ষেত্রে আসলে কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে চাই। গত কয়েকবারের বইমেলার তুলনায় এবার যেহেতু বইমেলাতে স্টলের সংখ্যা এবং প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা বেড়েছে, তাই কিন্তু আমরা প্রথম থেকেই লক্ষ্য করতে পেরেছি প্রচুর লোক সমাগম, দর্শকদের সমাগম, বই প্রেমীদের সমাগম, এবং সকলের হাতেই কিন্তু এবার আমরা একটি দুটি করে বই দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা সারা বছর অপেক্ষা করেন নতুন বইয়ের, বইমেলার, অমর একুশে গ্রন্থমেলার, তারা কিন্তু এসে প্রথম দিক থেকেই বই কিনছেন এবং নিজের পছন্দের বইগুলো কিন্তু খুঁজে নিচ্ছেন বিভিন্ন স্টল, বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে ঘুরে। সেক্ষেত্রে আমরা যখন কথা বলেছি, একটি জিনিস আমরা এবার অনেক লক্ষ্য করতে পেরেছি, সেটি হলো নতুন লেখকদের যে সমাগম, সেই নতুন লেখকদের বিভিন্ন বৈচিত্র্যময় কিন্তু তারা বিভিন্ন ধরনের, বিভিন্ন ঘরানার, বিভিন্ন জনরার কিন্তু তারা বই এনেছেন। এবং তাদের বইয়ে যেমন সত্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ফিকশন যেমন আছে, নন ফিকশন আছে, তার পাশাপাশি জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান নিয়ে গল্প আছে। আমাদের এই গদবাধা, আমরা যেসব আসলে প্রেমের উপন্যাস কিংবা আমরা আত্মজীবনী ধরনের বই গত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি, সেই ধরনের বইয়ের পাশাপাশি কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের এবার বইয়ের সাথে পরিচিত হচ্ছি। এবং গত কয়েক বছর যেসব প্রকাশনী বা প্রকাশকরা আসলে আসতে পারেননি বইমেলায় বিভিন্ন কারণে, সেই প্রকাশনীগুলোও এবারের বইমেলায় সংযুক্ত হওয়ার কারণে কিন্তু ইসরাত আমরা এবার প্রচুর নতুন বইয়ের সাথে দেখছি লেখকদের যেমন দেখছি, তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি প্রচুর 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 নতুন নতুন পাঠকরা আসছেন, যারা সেই সকল বই দেখছেন,
দুপাতা হয়তো বা নেড়ে দেখছেন, পছন্দ হলে নিচ্ছেন। এবং সেক্ষেত্রে একটি জিনিস আসলে যোগ করতে চাই, নতুন যারা তরুণ যারা লেখক এসেছেন তারা আমাদের বারংবারই কিন্তু বলছেন যে এই ধরনের যখন তাদেরকে সুযোগ করে দেয়া হয় বিভিন্ন ধরনের বই আনার, তারা কিন্তু খুব আগ্রহ নিয়েই কিন্তু এবারের বইমেলাতে এসেছেন। এবং যেমনটি জানাচ্ছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়েও আমরা বিভিন্ন বই দেখেছি এবং গত কয়েক বছর সব বই আসেনি, সেসব বইয়ের যারা লেখক আছেন তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিভিন্ন ক্ষেত্রে নতুন যে বইয়ের প্রতি যে সাড়া এবং বইয়ের প্রতি যে ভালোবাসা আমরা লক্ষ্য করতে পারি সর্বদাই, সেই ভালোবাসা থেকেই কিন্তু নতুন নতুন পাঠকরা আসছেন। এবং সেই পাঠকদের পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন চাহিদাও কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ এই ধরনের বই হলে হয়তো ভালো হতো, ও ধরনের বই হলে ভালো হতো। যেহেতু বইমেলাতেই একমাত্র লেখকদের সাথে সাক্ষাৎ করার এবং কথা বলার একটা সুযোগ করে দেয়া হয়, তারা কিন্তু এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন সাজেশন দিচ্ছেন। তবে বইমেলার কথা যদি বলি, লেখকদের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু হিমাদ্রি রাহা রয়েছেন বইমেলার অপর প্রান্তে এবং তিনি কিন্তু অপেক্ষা করছেন এবারের বইমেলা নিয়ে আরও নতুন কিছু তথ্য আপনাদের জানাতে। ইসরাত চলে যেতে চাই হিমাদ্রির কাছে। স্বর্ণা, আপনি যেমনটি ওই প্রান্ত থেকে জানাচ্ছিলেন সেখানে কেমন বই এসেছে এবং বইমেলা একটি চিত্র দেখানোর চেষ্টা করছিলেন। আসলে বইমেলা বলতে গেলেই হচ্ছে লেখক, প্রকাশক, পাঠকদের একটি ত্রিমুখী সম্মেলন ঘটে এই বইমেলায়। ঠিক তেমনি আমি এখন আমার সাথে একজন লেখক আছেন, সেই লেখকের সাথে কথা বলবো। তিনি হচ্ছেন মঞ্চাভিনেতা এবং লেখক হুমায়ুন কাবেরী। তিনি একটি বই নিয়ে এসেছেন, টিভি নাটক লেখার সহজ কলা কৌশল। যদি বলতে চাই এখন কিন্তু যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের একটি বলা যায় একটি সময় চলছে। আগের দিনে যেমন খুব একটা আমরা টিভি ছেড়ে বসে থাকতাম নাটক সিনেমা দেখার জন্য, কিন্তু এখন সেই সুযোগটা মোবাইলে চলে এসেছে যেখানে প্রযুক্তির আধিপত্যের কারণে। তো যারা নাটক লিখতে চান, নাটক বানাতে চান, তাদের জন্য তিনি একটি বই নিয়ে এসেছেন। আপনার এই বইটি টিভি নাটক লেখার সহজ কৌশল, কিসের কারণে, কি প্রেরণা থেকে বইটা লিখেছেন? না, আসলে আমাদের সবার ভিতরে একটা গল্প আছে, প্রত্যেকের মানুষের ভিতরে একটা গল্প আছে, কিন্তু অনেকে চায় যে গল্পটাকে তার টেলিভিশনে যাক, বা এখন তো অনেক ইউটিউব চ্যানেল, অনেক ইউটিউব নাটক আছে। এই নাটকগুলো লিখতে গেলে কিছু সিস্টেম আছে, এই সিস্টেমের জন্য, এই সিস্টেম জানার জন্য আমার বইটা টেলিভিশন নাটক লেখার সহজ কৌশলটা এই জন্য দিলাম যে এটার আমার বইটা পড়লে তার মিনিমাম সে টেলিভিশন নাটক লিখতে পারবে এবং একটা ধারণা নিতে পারবে। একজন লেখক হিসেবে এবারে বইমেলাটাকে আপনার কেমন লাগছে? আসলে আমার খুবই ভালো লাগছে। আসলে 21শে বইমেলা তো প্রাণের একটা মেলা। এখানে মানুষ শুধু যে বইমেলা হয় তা না, এখানে অনেক কিছুই হয়, মিলন মেলাও হয়, লেখকদের মিলন মেলা। তো এখানে খুব ভালো লাগে এবং এবারে পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর। এই যে বইটি লিখেছেন টিভি নাটক লেখার সহজ কৌশল, এটা এবার কেমন বিক্রি হচ্ছে? এখন তো সবে মাত্র 4 দিন গেল বইমেলার, কেবল তো শুরু হলো, অনেকে জানে, অনেকে আসছে, নিচ্ছে, সামনে আশা করি আরো ভালো চলবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম মঞ্চাভিনেতা এবং লেখক হুমায়ুন কাবেরীর সাথে। তিনি যেমনটি বলছিলেন, শুধু বইমেলা নয়, এই মেলায় আসলে লেখক পাঠকদের একটা মিলন মেলা হয়। প্রকাশক যারা আছেন, তারা যারা লেখক আছেন, লেখকদের মনের যে কথাগুলো, লেখকদের যে চিন্তা চেতনাগুলো কালিও কলমে একটি পৃষ্ঠার মাধ্যমে ফুটে ওঠে, সেই লেখাগুলো তারা প্রকাশ করে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। এবং দেখা যায় প্রত্যেক বছর সেই বইমেলাকে কেন্দ্র করে পাঠকদের একটি ভিড় আমরা লক্ষ্য করি। এখনো বইমেলা শুরু হয়েছে 4 দিন হলো, অর্থাৎ সময়ের সাথে সাথে আশা করা যাচ্ছে এই ভিড় আরো বাড়বে। এখনো হয়তো সন্ধ্যা 6টা নাগাদ, 6টা পর্যন্ত অফিস ছুটি হবে, অফিস শেষ করে যারা বাসে যাবেন ফিরতি পথে হয়তো বইমেলায় আসবেন, সন্ধ্যার পর হয়তো ভিড়টা একটু বাড়তে থাকবে। সুলতানা স্বর্ণার কাছে যাচ্ছে এবার। জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গতকাল কিন্তু ভিড় কিছুটা বইমেলায় কম ছিল, কিন্তু আমরা এবার কিন্তু আজ লক্ষ্য করতে পারছি কিন্তু সকল বয়সী মানুষ কিন্তু এসেছেন, বই প্রেমীরা এসেছেন। এবং সেক্ষেত্রে আসলে হিমাদ্রি সাথে আমি ইসরাত যুক্ত করতে চাই যে আমরা সকল বয়সী বলতে কিন্তু স্কুল থেকে শুরু করে, অর্থাৎ নতুন হাতে খড়ি হয়েছে এমন সন্তান থেকে শুরু করে কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল বয়সী আমরা গ্রাহক দেখেছি, এমনকি আমরা প্রবীণদেরও কিন্তু দেখছি। এবং সেক্ষেত্রে অনেককেই আমরা কিন্তু বলতে শুনেছি যে
বই তারা লিস্ট করে ধরে নিয়ে এসেছেন এবং সেটি খুঁজে খুঁজে দেখছেন, এবং নতুন হাতে খড়ি হয়েছে যেসব সন্তানের, তাদেরকে কিন্তু তারা নিয়ে এসেছেন নতুন বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে। সেক্ষেত্রে সিসিমপুরের অপেক্ষা যেমন আছে শিশুরা, তার পাশাপাশি কিন্তু নতুন নতুন বইয়েরও কিন্তু তাদের সাথে পরিচিত হচ্ছেন, এবং সেই পরিচিতি নিয়েই কিন্তু বাবা মার সাথে আসলে হাসি মুখে তারা ফিরতে চান ঘরে। তবে সকল বয়সী সকল শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পাচ্ছি, বই প্রেমীদের আমরা দেখতে পাচ্ছি লেখকদের সাথে কথা বলতে, এবং এই মিলন মেলা কিন্তু চলবে। এই ভালোবাসার যে বন্ধন, সেই বন্ধন কিন্তু চলবে। ইসরাত, আমার পক্ষ থেকে বইমেলা প্রাঙ্গণ থেকে বইয়ের ৪র্থ দিন বইমেলার আজ এই ছিল শেষ পর্যন্ত। আবারও আপনার কাছে ফিরে যেতে চাই স্টুডিওতে। ধন্যবাদ সুলতানা স্বর্ণা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।